পুরান ঢাকায় নৃশংস খুন জড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, কটূক্তির অভিযোগ, প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ, মবে অভ্যস্তরায় মিটফোর্ড হত্যায় জড়িত দাবি জাহিদের। উপহারের ঘর যেন গলার কাঁটা, গৃহহীনরা থাকার জায়গা পেলেও মেলেনি পানি, বিদ্যুৎ ও রাস্তা। জামালপুরে হাসিনা আমলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বেশিরভাগই এখন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে জড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ হয়েছে। দুপুরে নগরীর আলাদা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে নতুন বাজার মোড়ে সমাবেশ করে। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে চিকিৎসক, শিক্ষক, কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, এটি হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে দেশবিরোধী গোষ্ঠী। অন্তর্বর্তী সরকারের ভেতরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। এ কারণে তাদের চারপাশে অন্যায়কারীরা ঘুরলেও গ্রেফতার করা যাচ্ছে না, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দুপুরে সিলেটে মহানগর বিএনপির বিশেষ সভায় একথা বলেন তিনি। বিএনপির মব ভায়োলেন্সে বিশ্বাস করে না বলেও জানান দলটির এই কেন্দ্রীয় নেতা। বলেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাসী, যারা মব করে অভ্যস্ত তারাই মিটফোর্ডের ঘটনাটি ঘটিয়েছে। গেল 10 মাসে জুলাই হত্যার বিচার সরকার করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। জনগণের সমর্থিত সরকার ছাড়া, গণতন্ত্র ছাড়া এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তা না হলে সর্বগ্রাসী এই সমস্ত সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বাংলাদেশকে বিপদগামী করতে পারে। তখন অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না। কাজেই যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত তারা এই সমস্ত ঘটিয়েছে। ছাত্র জনতার জুলাই আন্দোলনের সময় দায়িত্ব পালনকালে 19 জুলাই সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। সকালে বিয়ানীবাজার পৌর মিলনায়তনে তার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। বক্তারা তুরাব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরে শহীদ তুরাবের কবর জিয়ারত করেন অতিথিরা। এর আগে বিয়ানীবাজার পৌর এলাকায় তুরাব চত্বরের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। উপহারের ঘর এখন হতদরিদ্র গণমানুষের গলার কাটা। ঘর দেওয়ার আগে নানা প্রতিশ্রুতির ঘোষণার আশায় বুক বেঁধেছিলেন তারা। শুধু ঘর ছাড়া মেলেনি পানি, বিদ্যুৎ, রাস্তাঘাটও। জামালপুর পৌরসভার নওভাঙ্গা চরে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত উপহারের ঘরে বেশিরভাগই থাকছেন না সুবিধাভোগীরা। তবে স্থানীয় প্রশাসনের দাবি, খতিয়ে দেখা হচ্ছে অনিয়ম, এরপর নেওয়া হবে ব্যবস্থা। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2020 সালে জামালপুর পৌর এলাকার পাথালিয়ার নাওভাঙ্গা চরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয় 2,70,000 টাকা। প্রকল্পের আওতায় 180টি ঘর নির্মাণ করা হয়। তবে প্রকল্প ঘুরে দেখা যায় বেশিরভাগ ঘর তালাবদ্ধ। যারা বসবাস করছেন তাদের জন্য নেই যাতায়াতের রাস্তা। প্রায় 2 কিলোমিটার নদের চরের কাদামাটি পেরিয়ে সেখানে যেতে হচ্ছে। বিদ্যুৎ ও পানি সংকটের কারণে প্রতিনিয়ত লেগেই আছে দুর্ভোগ। এমনকি শাকসবজি চাষ ও হাঁস মুরগি পালনের কোনো জায়গাও রাখা হয়নি। আমি দেখি নাই, বাতি নাই, নাই, আস্থা নাই। কলগুলো মনে করেন
চাপারে কষ্ট যে মুরব্বীরা চাপবার পারে না। এরকম ঠেকা বসে নাই যে বাসা ভাড়া করে যায় থাকবো। পানির সমস্যা, রাস্তার সমস্যা, যে রাত করে আমরা যে একটু বাইরে বাইরে পোলাপান খেলাধুলা করি, আমরা দূরে কোনো যাবো, এরা কাজের জন্য খাম্বাই দিছে শিখি, কিন্তু বাতি দেয় নাই। বাতি মনে করেন বলছে যে দিব, এখন পর্যন্ত দেয় নাই। অনেক কিছু অনুদান পাবেন, মুখ পাবেন, তুমুক পাবেন, মনে করি সুযোগ সুযোগ করে দিব, ওখানে কোনো কিছু করতে দিতে দেয় না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন তদন্ত করে এ ব্যাপারে নেওয়া হবে ব্যবস্থা। যারা এখানে ক্রাইটেরিয়া মেনটেন না করে এতদিন ধরে থাকছেন বা ঘর পেয়েও যারা থাকছেন না, এই দুই শ্রেণীকে আইডেন্টিফাই করে বাছাই করে আমরা প্রয়োজনে পুনরায় আবার তাদের নামে বরাদ্দ করে দিব। পানি বিদ্যুতের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে যে গিয়ে ব্যক্তির নামে নামজারি থাকতে হবে এবং মিটার থাকতে হবে। আমরা এই জায়গাগুলো আইডেন্টিফাই করে দেখছি। 3 একর 40% জমির ওপর এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 5 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। ময়মনসিংহে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত পুকুরে মিলল 2 শিশুর মরদেহ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা জানায়, শনিবার সকালে বাড়ির সামনে খেলছিল সদর উপজেলার দাপুনিয়া কাওয়ালটি এলাকায় আসাদুজ্জামান রুবেলের 5 বছর বয়সী ছেলে রেজওয়ান আহমেদ ও আরিফ রাব্বানির 4 বছর বয়সী ছেলে মোহাম্মদ হুসাইন। বেলা 11টার সময় থেকে কোথাও দেখা যাচ্ছিল না তাদের। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি তাদের সন্ধান। এ ঘটনার একদিন পর বাড়ির পাশের ময়লাযুক্ত পরিত্যক্ত পুকুরে শিশুদের জুতা ভেসে থাকতে দেখে সবাই। পরে সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিয়মনীতির তোয়াক্কা না করে ময়মনসিংহ বিভাগের সড়ক মহাসড়কে বেপরোয়াভাবে চলছে সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রা সহ অবৈধ 3 হুইলার। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, এর সঙ্গে বাড়ছে মৃত্যুও। যদিও পুলিশ ও বিআরটিএ কর্মকর্তাদের সেই পুরনো বয়ান, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে চলছে নিয়মিত অভিযান। ওবায়দুল হকের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বড় গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে 3 চাকার হালকা যান। অবৈধ ডিভাইডার দিয়ে কোথাও ইউটার্ন, কোথাও উল্টো পথে চলাচল ঘিরে তৈরি হয়েছে মৃত্যু ফাঁদ। কোনো স্থানে মহাসড়কের উপরেই তৈরি হয়েছে স্ট্যান্ড। শুধু মহাসড়ক নয়, অন্যান্য আঞ্চলিক মহাসড়কগুলোতেও একই অবস্থা। বেপরোয়াভাবে চলছে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা, মাহিন্দ্রা সহ অবৈধ 3 হুইলার। অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না 3 চাকার যানের দৌরাত্ম্য। বিআরটিএর তথ্য বলছে, ময়মনসিংহে বছর বছর বাড়ছে সড়ক দুর্ঘটনা ও মৃতের সংখ্যা। গত 3.5 বছরে জেলায় 803টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 772 জনের, আহত হয়েছে প্রায় 1000। অবৈধ গাড়ির কারণে মাঝে মাঝে ইতিপলা বাস ট্রেনে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেই থাকে। ব্যাপক গতিতে গাড়ি চলে, নিয়ন্ত্রণ ছাড়া এটা গাড়ি চালায়। বিভাগের অন্য 3 জেলা নেত্রকোনা, জামালপুর ও শেরপুরেও একই চিত্র। মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা সহ অবৈধ যানবাহন। চালকদেরও নেই কোনো লাইসেন্স। রাস্তা তো একটা, এই যে তো এই দিক দিয়ে গাড়ি চালাইলে ও টার্নিং এর মধ্যে ডাইন পাশে দেখা যায় না, এলো বিষয়টা। বামে লুয়ে দিলেও দেখা গেল আরেকবার এলাকায় দিতেছে। কখন কোন রাস্তায় যাব, কোনটা যাব, কার আগে কারা যাব, হই হল্লা করে তারা রুটে অ্যাক্সিডেন্ট করে। যদিও পুলিশ ও বিআরটিএ কর্মকর্তারা বলছেন, সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত চলছে অভিযান। পুলিশের যে সক্ষমতা এর বাইরে অনেক বেশি যানবাহন এবং লোকজন যাতায়াত করে। এক্ষেত্রে পুলিশের পাশাপাশি যে সমস্ত সরকারি সংস্থা আছে তাদেরকেও দায়িত্বের সাথে কাজ করতে হবে। আমাদের ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মহোদয় উনি প্রতিদিন মোবাইল কোড করেন। এই সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন নাই বা যে সমস্ত গাড়ির কাগজপত্র ডেট ফেল হয়ে গেছে বা যে সমস্ত ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স নাই, তাদের বিরুদ্ধে উনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিয়ে থাকেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ময়মনসিংহে 146টি সড়ক দুর্ঘটনায় নিহত 151 জন, আহত 210। নেত্রকোনায় গত 6 মাসে 28টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 27 জন ও আহত 35 জন। জামালপুরে 61টি সড়ক দুর্ঘটনায় নিহত 49, আহত হয়েছেন 21 জন এবং শেরপুরে 32 দুর্ঘটনায় নিহত হয়েছেন 29 জন ও আহত 16 জন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনায় আছেন রিপোর্টার আলপনা বেগম, শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা ও জামালপুরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি আলপনার কাছে। আলপনা, শুনতে পাচ্ছেন?
সড়কে যেন থামছেই না মৃত্যুর মিছিল। আমি দাঁড়িয়ে রয়েছি নেত্রকোনা জেলা শহরে ঢুকবার একটি মাত্র পথ, যে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের পাশে। তো এই সড়কটি দিয়েই নেত্রকোনা জেলা শহরে বিভিন্ন উপজেলা এবং এমনকি সুনামগঞ্জের ধর্মপাশা মধ্যনগর পর্যন্ত বিভিন্ন উপজেলায় যাওয়া লাগে। তো এই সড়কটি এবং এই মহাসড়ক থেকে শুরু করে কোনো সড়কেই যেন মৃত্যু থামছে না। গেল বিআরটি এর তথ্য মতে আমরা যদি জানি যে গেল 6 মাসে 28টি দুর্ঘটনা ঘটেছে এবং 27 জন নিহত হয়েছেন আর 35 জন আহত হওয়ার খবর রয়েছে। এবং দেখা গেছে যে এছাড়াও বিভিন্ন হসপিটালে গিয়ে মারা যাচ্ছে বা পুলিশ রিপোর্টে আসছে এবং অনেক তথ্য হচ্ছে যে বিআরটি এতে আসে না, যে সেই মৃত্যুর সংখ্যাগুলি আরো বেশি রয়েছে। হসপিটালে যারা মারা যায় সেটি অন্তত তারা পায় না। তো আমরা গত 2 দিন আগেও দেখলাম যে একটি বরযাত্রী বাহী বাস উল্টে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 12 জন। তো আমরা যদি বিআরটি এর গেল 6 মাসের তথ্য শুধু তুলে ধরি, তো জানুয়ারি মাসে 4টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন, আহত 6 জন, এবং ফেব্রুয়ারি মাসে 2টি দুর্ঘটনায় আহত হয়েছেন 7 জন, মার্চ মাসে 2টি দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, এপ্রিল মাসে 7টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন আর 4 জন আহত হয়েছেন, মে মাসে 5টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন 9 জন, জুন মাসে 8টি দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। তো এই যে সড়কের যে এই পরিস্থিতি রয়েছে, যে এই যে মৃত্যুর মিছিল, ওভারটেক করা এবং অসচেতনতা এবং যে এই মানে সিএনজি এবং দ্রুত গতির যে বাহনগুলো রয়েছে, তারা আসলে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে যে তারা ওভারটেক করতে যায় এবং একজন আরেকজনের চাইতে বেশি, এবং বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে সেই যানবাহনগুলি চলছে। তো আমরা জানাচ্ছিলাম যে আজকের এই সড়ক দুর্ঘটনার নেত্রকোনা থেকে সর্বশেষ এই ছিল আমার কাছে। আমি চলে যাব, আমাদের শেরপুরে রয়েছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। শেরপুরের সড়ক ও মহাসড়কগুলোতে 3 চাকার ছোট ছোট যানগুলো কিন্তু আসলে ব্যাপকভাবে দৌড়াতে লক্ষ্য করা যাচ্ছে। এই 3 চাকার যানগুলো কিন্তু শেরপুরের বিভিন্ন সড়ক দিয়ে বিভিন্ন উপজেলা এবং ময়মনসিংহের সাথে যোগাযোগ করে থাকে আসলে সাধারণ মানুষগুলো। এখানে শেরপুর থেকে ময়মনসিংহ যাওয়ার যে সড়কটি রয়েছে, সেই সড়কে আসলে কিন্তু শেরপুর থেকে ময়মনসিংহ যাওয়ার কিন্তু কোনো বড় বাস না থাকার কারণে কিন্তু অনেকটা বাধ্য হয়েই মানুষ কিন্তু আসলে শেরপুর থেকে ময়মনসিংহ সড়কের রোডে কিন্তু আসলে এই সিএনজি ব্যবহার করে থাকে। তবে সিএনজি চালিত অটোরিকশাগুলো কিন্তু ব্যাপকভাবে মানে সড়কে চলাচল করছে এবং এই একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সিএনজি অটোরিকশাগুলো কিন্তু আসলে মহাসড়কে উঠে কিন্তু তারা ব্যাপরোয়া চলাচল করছে। তো আমি বিআরটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। বিআরটিএ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন শেরপুরে কিন্তু সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন রয়েছে 1000 খানেক অটোরিকশার, কিন্তু আসলে কিন্তু শেরপুরে চলাচল করছে প্রায় 3500-এর মতো সিএনজি অটোরিকশা। বাকি অটোরিকশাগুলো কিন্তু কোনো লাইসেন্স নেই বা রেজিস্ট্রেশন নেই। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই সিএনজি অটোরিকশা যারা চালাচ্ছে তাদেরও কিন্তু আসলে কোনো ড্রাইভিং লাইসেন্স বলতে আসলে তাদের কিছু নেই। তারা বিভিন্নভাবে গাড়ি চালানো শিখে কিন্তু তারা আসলে সড়কে উঠছেন এবং তারা ব্যাপরোয়া গতিতে কিন্তু আসলে চলাচল করছেন সড়কগুলোতে। এই সড়কগুলোতে ব্যাপরোয়া গতিতে চলাচলের কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে ব্যাপক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সম্প্রতি কিছুদিন আগেও আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 1 কিলোমিটার দূরে কিন্তু সিএনজি অটোরিকশায় কিন্তু আসলে দুর্ঘটনায় কিন্তু আসলে 6 জন লোকের মৃত্যু হয়েছে। বিআরটি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত শেরপুরের সড়ক শেরপুরের জেলাতে 26টি সড়ক দুর্ঘটনা ঘটছে, তার মধ্যে কিন্তু 29 জন মানুষের মৃত্যু হয়েছে এবং 16 জন মানুষ কিন্তু আহত হয়েছে। বিআরটি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যারা নিহত হয়েছেন তাদের জন্য কিন্তু 30 দিনের মধ্যে যদি সরকার বিআরটি কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তাহলে কিন্তু তাদেরকে 5 লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে এবং যারা আহত হয়েছেন সড়ক দুর্ঘটনায় তাদেরকে কিন্তু আসলে সর্বোচ্চ 3 লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি জামালপুরে, সেখানে রয়েছে সহকর্মী জাহাঙ্গীর আলম। জামালপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি, যে জামালপুরে আসলে জামালপুর, টাঙ্গাইল, ঢাকা এবং জামালপুর
ময়মনসিংহ ঢাকা মহাসড়ক, এছাড়া আঞ্চলিক মহাসড়কের যে জামালপুরের 6টি উপজেলা আছে সেটা আঞ্চলিক মহাসড়কের সাথে যুক্ত। এই জামালপুরের সড়কগুলিতে যে 3 হুইলার যে 3 চাকার যানবাহনগুলি তাদের নিয়ন্ত্রণে আছেন। এবং আমি যদি আপনাদের দেখা যে জামালপুরের প্রবেশদ্বারের 2টি যে মহাসড়ক, যেমন জামালপুর টাঙ্গাইল এবং জামালপুর ময়মনসিংহ মহাসড়কের ঠিক যে জায়গা থেকে যাত্রা শুরু হয় সেই জায়গাতে আপনার মহাসড়কের পাশে কিন্তু সিএনজি স্টেশন 2টি জায়গাতেই কিন্তু, একটি ভোকেশনাল মোড়ে আরেকটি হলো পিটিআইয়ের সামনে। এই মহাসড়কের 2টি পাশে কিন্তু সিএনজি স্টেশন দিয়ে কিন্তু দাঁড় করানো হয়েছে। এছাড়া সড়কের প্রত্যেকটি রাস্তায় কিন্তু 3 চাকার যানবাহনের নিয়ন্ত্রণে আছে এবং বিআরটির তথ্য অনুযায়ী কিন্তু জানুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত 51টি দুর্ঘটনা কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এই জায়গাতে 39 জন নিহত হয়েছেন। প্রতি মাসে যদি হিসাব করি যে 8-9টি দুর্ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছেন, কিন্তু এই নিয়ন্ত্রণ করার মতো কিন্তু এই 3 চাকার যানবাহন নিয়ন্ত্রণ করার মতো যে ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু নেই। এবং বলা চলে যে ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে জামালপুরে এবং এই 3 চাকার যানবাহনের নিয়ন্ত্রণেই কিন্তু জামালপুরের মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলি কিন্তু নিয়ন্ত্রণ করছে। তো জামালপুরের পুলিশ সুপারের সাথে কথা হয়েছে যে এই সড়ক এর উপরে যে 3 চাকার যে যানবাহনগুলি চলাচল করছে এই যানবাহন নিয়ন্ত্রণে পুলিশের কি ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি যেটা বলেছেন যে এই 3 চাকার যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে আছেন এবং তারা কিন্তু এই মহাসড়ক যাতে 3 চাকার যানবাহনগুলি চলতে না পারে সেই ব্যাপারে তারা কিন্তু ট্রাফিক ব্যবস্থাকে তারা কঠোর নির্দেশনা দিয়েছেন। এবং তিনি যেটা বলেছেন যে ইতিমধ্যেই কিন্তু পৌরসভার সাথে তারা কথা বলেছেন যে 3 চাকার যে যানবাহনগুলি জামালপুর শহরে প্রবেশ করেন এবং মহাসড়ক দখল করেন এই ব্যাপারে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও তারা যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এই বিষয়ে কিন্তু পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল জামালপুর থেকে আমার কাছে মহাসড়কের 3 চাকার যানবাহন চলাচলের সর্বশেষ খবর। নেত্রকোনা, শেরপুর ও জামালপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা। এই বিষয়ে আরও আলোচনা করতে ময়মনসিংহের বিআরটিএ কার্যালয়ে আছেন রিপোর্টার ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন প্রতিষ্ঠানটির মোটরযান পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দিন বাবর। সরাসরি যাচ্ছি ওবায়দুলের কাছে। ওবায়দুল, শুনতে পাচ্ছেন? ময়মনসিংহ বিভাগের সড়ক মহাসড়কে অবৈধ 3 হুইলার এবং লাইসেন্সবিহীন চালকদের বেপরোয়া চলাচলে ক্রমেই বাড়ছে উদ্বেগ, বাড়ছে সড়ক দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বিআরটিএ ময়মনসিংহের মোটরযান পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দিন বাবর। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের বিআরটিএর তথ্য বলছে বছর বছর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনার সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যা। আসলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আপনারা কিভাবে দেখেন? সময়টিকে টেলিভিশনকে ধন্যবাদ। সড়ক দুর্ঘটনা বিভিন্ন কারণেই তো হতে পারে। সাম্প্রতিক কিছু দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনা ময়মনসিংহ কিছুটা দেখি একটু বেশি একটু দুর্ঘটনার ভাবটা বেশি মনে হচ্ছে আর কি। কিন্তু এই দুর্ঘটনা বিভিন্ন কারণেই তো হতে পারে। প্রাকৃতিক কারণে, তারপরে ড্রাইভারদের অসাবধানতার কারণে, তারপরে পথচারীদের কারণে, তারপরে বিভিন্ন ধরনের অযান্ত্রিক যান যেগুলো আছে, নসিমন, করিমন, ভটভটি যেগুলো, এবং যারা সিএনজি যেগুলো রেজিস্ট্রেশনবিহীন যেগুলো, এইসব কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এই দুর্ঘটনায় জীবনের মানহানি, জীবনের মাল ক্ষতি হয় এবং জানমাল ক্ষতি হয়ে থাকে এবং মানুষের জীবনের পারিবারিকভাবে মানুষের সম্পদ নষ্ট হয়ে থাকে এবং যারা আহত হন এবং নিহত হয়ে থাকেন তাদের পারিবারিক ভিতরে একটা সৃষ্টি হয়। মানে তো আপনারা তো এটা নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ, আপনাদের পাশাপাশি সরকারি আরও বিভিন্ন সংস্থা রয়েছে। আসলে তারপরেও এই সড়কের শৃঙ্খলা কেন ফেরানো যাচ্ছে না? কেন মৃত্যুর মিছিল আসলে কমছে না? আমরা সবসময় বিআরটিএ
এবং জেলা প্রশাসক বিআরটি এবং জেলা প্রশাসকের সমন্বয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে আমরা মোবাইল কোর্ট করে পরিচালনা করে থাকি। এই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যেগুলো ইজি বাইক আপনার রেজিস্ট্রেশন হয়ে সিএনজি যেগুলো অযান্ত্রিক যান এগুলো তো রেজিস্ট্রেশন আওতাভুক্ত নয়, সেইগুলোর বিষয়ে আমরা বলতে পারবো না, কিন্তু যেগুলো আমরা রেজিস্ট্রেশনবিহীন যেগুলোর ভিতরে আমরা বিমান আদালতের মাধ্যমে তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি এবং তাদেরকে আমরা ডাম্পিংয়ে এবং তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে আমাদের। আপনারা সবই করছেন, কিন্তু সাধারণ মানুষের একটি প্রশ্ন যে যেসব রেজিস্ট্রেশনবিহীন যানবাহন রয়েছে তারা আসলে কিভাবে সড়কে নামছে? আসলে কেউ যদি সচেতন না হয় আর আইন মেনে তো আসলে কাউকেই করা যায় না, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। যারা আসলে একটা গাড়ি যখন চালাতে হয় তাদের রেজিস্ট্রেশন কাগজপত্র, ট্যাক্স কাগজপত্র, ফিটনেসের কাগজপত্র সব কিছু রেজিস্ট্রেশন করেই কিন্তু রাস্তায় গাড়ি চালানোর নিয়ম। কিন্তু যারা এই ধরনের নিয়মকানুন মেনে না চলে তাদেরকে আমরা আসলে আইনের আওতায় নিয়ে আসি এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে আমরা জরিমানা করে থাকি। আমরা একটু যেতে চাই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিকে। আমরা এই মহাসড়কটিতে আসলে দেখেছি যে বড় যানের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু ছোট যান, 3 চাকার যান চলছে, যেটি চলাচল একেবারে নিষিদ্ধ। কিন্তু আমরা দেখছি এখানে সিএনজি অটোরিকশা যেমন চলছে ঠিক তেমনি চলছে মাহিন্দ্রা, ঠিক তেমনি চলছে ব্যাটারি চালিত রিক্সা, প্যাডেলের রিক্সা, তারপরে ভ্যান, মানে এমন কোনো যানবাহন নাই যে এখানে চলছে না। মানে এগুলো আসলে কেন রোখা যায় না? আসলে মানুষ তো রাস্তা চলবেই, কিন্তু আসলে যেভাবে চলার দরকার, যেভাবে চলার নিয়ম, যেভাবে আইন কানুন করা সেগুলোতে আসলে কেউ তো মানে না। এই সচেতনতার অভাবের কারণে মানুষের এগুলো দুর্ঘটনা ঘটে থাকে। লাইন লেন মেনে যদি সবাই গাড়ি চালান তাহলে দুর্ঘটনা কিন্তু হ্রাস করা সম্ভব। কিন্তু কেউ যদি পথচারী হোক এবং যারা ইজি বাইক, নসিবন, ভটভটি যেগুলো গাড়িগুলো যেই রাস্তারগুলো বিভিন্ন ফাঁক দিয়ে যখন চলে যায় এই দুর্ঘটনা বেশি হয়ে থাকে। এবং যারা ড্রাইভার যদি সচেতন হয়ে থাকে তাহলে কিছুটা আমরা মনে করি এই দুর্ঘটনা থেকে কমানো সম্ভব। এই সচেতনতাই হচ্ছে মূল লক্ষ্য আর কি, যে ড্রাইভাররা যদি সচেতন হয়, পথচারী যদি সচেতন হয় তাহলে এই দুর্ঘটনা কিছু কমানো সম্ভব। দুর্ঘটনা না হয় আপনি কমালেন, কিন্তু এই যে সড়কে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিশেষ করে যে নিষিদ্ধ যান চলাচল করছে এগুলো আসলে আপনারা নিয়মিত আমরা দেখতে পেয়েছি যে আপনারা এখানে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করছেন। আসলে সংকটটা কোথায়? আসলে নজরদারির অভাব, নাকি আপনাদের জনবল সংকট, নাকি অন্য কিছু? আসলে সমস্যাটা কোথায়? বন্ধ হচ্ছে না কেন আসলে 3 চাকার যান ঢাকা ময়মনসিংহ মহাসড়কে? জনবল আসলে সংকট সেটা তো নয়, আমরা আইন প্রয়োগ করে থাকি। সেই আইনের যদি ফাঁকফোকর দিয়ে তারা যদি এই অযান্ত্রিক যানগুলো চলাচল করে তাহলে দুর্ঘটনা ঘটবেই। আমরা এই ট্রাফিক বিভাগ, বিআরটিএ, জেলা প্রশাসন সবাই তো আমরা মোবাইল কোর্টের আমরা করে থাকি। এই মোবাইল কোর্ট দিয়েই কি সবসময় কি আপনার এই নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয়। এই জন্যে সবাইকে সচেতন হওয়া দরকার। এই সচেতন না হলে তো আপনার এই দুর্ঘটনা কোনো সম্ভব নয়। এই সড়কের যে বিশৃঙ্খল পরিস্থিতি বা নৈরাজ্য আমরা দেখেছি যে গত মাসেই আমরা দেখেছি যে প্রায় অর্ধশত মানুষ প্রাণ গেছে। চলতি বছরে এখানে মারা গেছে 150 শতাধিক। আসলে নতুন কোনো পরিকল্পনা আছে কিনা এই মৃত্যুর মিছিল কমানোর ক্ষেত্রে? আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি, যেমন পেশাজীবী ড্রাইভারদের প্রশিক্ষণ দিয়ে থাকি, বিভিন্ন স্কুলে আমরা প্রোগ্রাম করে থাকি। আমরা কিছুদিন আগেও এই গত সপ্তাহে আমরা সশস্ত্র বাহিনী, বিআরটিএ, মালিক সমিতি, শ্রমিক সংগঠন এবং যারা ড্রাইভার হেল্পার যারা আছেন সবাই নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। মূলত এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কীভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস করা যায় এবং মানুষ যেন কীভাবে তার জীবন যেন ক্ষতি না হয়, জানমালের ক্ষতি না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সড়ক দুর্ঘটনা নিয়ে, আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা। তো আজকের আলোচনা আমার কাছে এতটুকুই ছিল। আমরা তখন সরাসরি ছিলাম ময়মনসিংহের। বিভাগীয় সময় আরও থাকছে।
সড়ক যেন চাষের জমি, বর্ষা এলেই ভোগান্তি বাড়ে গ্রামবাসীর। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের 1.5 কিলোমিটার রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের আশ্বাস। বিদেশে পাঠানোর নামে তরুণদের কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সিলেটে স্কাই ড্রিম নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। টানা 2 বছর ধরে ভুক্তভোগীরা তাদের টাকা এবং পাসপোর্ট ফিরে পেতে ওই প্রতিষ্ঠানে বারবার ধর্ণা দিয়েও ব্যর্থ হয়েছেন। স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শত শত তরুণ। অভিযুক্ত প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। নরশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। স্কাই ড্রিম এজেন্সি বিদেশে পাঠানোর নাম করে দীর্ঘ 1.5 বছর ধরে প্রতারণা করছে বিদেশ গমনেচ্ছু তরুণদের, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট করে পাঠানোর উদ্দেশ্যে সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসা 2 শতাধিক মানুষের কাছ থেকে 1,50,000 টাকা থেকে 2 লাখ টাকা প্রসেসিং বাবদ জমা নেওয়ার অভিযোগ উঠেছে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বুকিং মানি দাম দেওয়ার পরে আমরা এই বুকিং মানিটা দিলাম, এরপরে সম্ভবত ফটোশপ কাজ করিয়া আমরা কিছু হলো ওয়ার্ক পারমিট দিল। আমরা 3টা পাসপোর্ট দিয়েছি, 3টা পাসপোর্টের লাগে 390 দিয়েছি, পরে পারমিট হওয়ার পরে আমরা আরো 3 লক্ষ টাকা দিয়েছি। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নিলেও তাদের বিদেশে পাঠায়নি প্রতিষ্ঠানটি। দীর্ঘ 3 মাস বন্ধ থাকার পর গত 4 জুলাই অফিসে এলে স্কাই ড্রিম এজেন্সির পরিচালক মোহাম্মদ ইমামুল হক বাঁধনকে আটক করেন তরুণরা। অভিযুক্ত পরিচালক টাকা নেয়ার কথা স্বীকারও করেন। তারা যে অভিযোগটা তুলেছে এটা সত্য, মানে এখন তো সত্য অভিযোগ। তারা এটা বিশ্বাস করতে পারছেন না যে আমরা তার টাকাটা দিব বা আমি সেটা আদৌ থাকবো কিনা, এ হচ্ছে সমস্যা। এখন তারা টাকা চাচ্ছে কিন্তু আমি টাকাটা দিতে ব্যর্থ হচ্ছি, কারণ আমার সময় দরকার এবং আমার যে ম্যানেজিং বডি আছে তারাও টাইম চাচ্ছে। এদিকে ভুক্তভোগীরা কোনো সমাধান না পেয়ে ইমামুল হক বাঁধনকে পুলিশের কাছে সোপর্দ করেন। আমার 1,40,000 টাকা টোটাল হইব 3 কোটি বা 3.5 কোটি ওরকম হইব, প্রায় 200টার মতো ফাইল আমরা শুনছি। পুলিশ বলছে এই বিষয়ে মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ট্রাভেল এজেন্সির তালিকা সংগ্রহ চলছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। আমরা তদন্ত সাপেক্ষে তথ্য প্রমাণের ভিত্তিতে আশা করি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। স্বচ্ছতার ভিত্তিতে যাওয়াটা সবচেয়ে ভালো হবে, নিজের থেকে নিজে এইভাবে ব্যক্তিগতভাবে যে কেউ প্রতারিত যাতে না হয়। সিলেটে নামে বেনামে বেড়ে ওঠা এসব প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। সড়ক যেন চাষের জমি, বর্ষা এলেই ভোগান্তি বাড়ে গ্রামবাসীর। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের 1.5 কিলোমিটার রাস্তার বেহাল দশা, তবে দ্রুত সংস্কারের আশ্বাস এলজিইডির। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। খানাখন্দ আর গর্তে ভরা সড়ক, চলাচলে ভোগান্তি গ্রামবাসীর। বর্ষা এলেই যার মাত্রা বেড়ে যায় আরও। নেত্রকোনার পাহাড়ি এলাকা সীমান্ত উপজেলা কলমাকান্দার লেঙ্গুরা এলাকা। উত্তর লেঙ্গুরা থেকে লোহাগাঁও, রঘুনাথপুর, শিবপুর ও রাজানগর হয়ে নাজিরপুর, দুর্গাপুরের সঙ্গে মিলিত সড়কের বেহাল দশা। চরম দুর্ভোগে এই জনপদের মানুষ। খারাপ যোগাযোগ ব্যবস্থায় মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরাও। তারা বলছেন জনপ্রতিনিধি আর স্থানীয় সরকার বিভাগের শুধু আশ্বাস পেলেও বাস্তবে দীর্ঘদিন সংস্কার হয়নি সড়কটির। এই অবস্থা কি গাড়ি চালানো সম্ভব? এটা ব্যাগ জায়গায় দেখছি ফাঁকা হয়েছে, সোল্ডিং হয়েছে। স্কুলে যাইতে তো খুব কষ্ট হয়, যাইতে পারে না, কোনো দিন যায় কোনো দিন যাইতে পারে না। হাইটা যাওয়ার মতো ব্যবস্থা নাই, গাড়ি তো দূরের কথা, হাইটা যাইলে অনেকটা কষ্ট হয়ে যায়, অনেক সময় জুতা লিয়ে আসা যায় না। তবে সড়কটির দ্রুত উন্নয়নে প্রকল্পভুক্ত করার চেষ্টা চলছে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অসম্পূর্ণ বা আমাদের কাঁচা রাস্তাটা রয়েছে, এখানে আমরা সেই সার্ভে করে আমরা কতটুকু আমরা আরসিসি এবং কতটুকু বিসি হিসেবে উন্নয়ন করলে এটা সাস্টেন করবে সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। ধাপে ধাপে আমরা করছি। এক বরাদ্দে হয়তো আমরা এক রাস্তা করবো, আরেক বরাদ্দে আমরা অংশ অংশ করে করে যেন মানুষের চলাচলের উপযোগী করা সম্ভব হয়। এলজিইডি সূত্রে জানা গেছে সীমান্তের ক্যাপাসিটি মোড় থেকে 3.25 কিলোমিটারের মধ্যে উন্নয়ন কাজ চলমান 2.35 কিলোমিটার সড়কের। সময় সংবাদ, নেত্রকোনা। মগরা নদীর ভাঙনের শিকার নেত্রকোনার আটপাড়া উপজেলার 4টি গ্রাম, এর মধ্যে বিলীন বেশ কিছু বাড়িঘর। গত 5 থেকে 6 বছর প্রতিকার চেয়েও না পেয়ে দিশেহারা ভুক্তভোগীরা। নেত্রকোনার অন্যতম নদী মগরা শহর ছাড়িয়ে আটপাড়া উপজেলার ভেতর দিয়ে মদন উপজেলা হয়ে ধনু নদীতে মিশেছে, কিন্তু ভাঙনের কারণে গতিপথ পরিবর্তন হয়ে গেছে। ইতিমধ্যে বিলীন বেশ কিছু বাড়িঘর। কয়েকটি গ্রামের 2 শতাধিক পরিবার বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন 5টি গ্রামের মানুষ। প্রায় 100 লোক চলে গেছে,
এইখান থেকে এই ভর্তি থেকে আমাদের যা জায়গা যাদের ছিল তারা অনেক দূরে হাওরের মাঝখানে বাড়ি ঘর করছে, আর যাদের জায়গা জমি নাই ওরা বিভিন্ন জায়গায় অন্যদের আশ্রয়ে থাকতেছে। আমরা যে জায়গা বানায়া রাখিয়া ঘর বানায়া থাকবো এই ক্ষমতা আমরা নাই। কালিয়াখালী, গোয়াতলা, ভট্টসী, ছাড়িয়া, মহিষপুর সহ নাজিরগঞ্জ সড়ক ভাঙনের হুমকির মুখে। যে কোনো সময় চলে যেতে পারে নদীগর্ভে। ঝুঁকি নিয়ে বসবাস করছেন বাসিন্দারা। নতুন আবার ভাঙতেছে, আমরা যে নিজের টাকা কিছু খরচ করে প্রতি বছর এইভাবে বান দিয়ে দিই, আবার ভাঙে নিয়ে যায়, প্রতি বছর আবার দিই। সরকারে যদি করতো তো আমরা বাঁচলাম, না তো আমরা উড়ে আর কই যাই, আমি কি করবো, হানির মধ্যে ব্যস্ত বেরোন লাগবো। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আপৎকালীন বালুভর্তি জিও ব্যাগ ফেলা সহ স্থায়ী ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা জিও ব্যাগ দিয়ে জরুরি ভিত্তিতে তীর সংরক্ষণমূলক কাজ শুরু করছি। চলতি বর্ষা মৌসুমে নদী ভাঙনের কবল থেকে ঘরবাড়ি সহ এই স্থাপনা সহ অত্র এলাকা রক্ষা পাবে। আটপাড়া উপজেলার 7টি ইউনিয়নে 175টি গ্রাম রয়েছে। জনসংখ্যা 1,32,440 জন। সময় সংবাদ, নেত্রকোনা। প্রতিকূল আবহাওয়ায় সরবরাহ কম হওয়ায় হবিগঞ্জের বাজারে বেড়েছে সবজির দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। ভোর হতেই নিজেদের উৎপাদিত তাজা সবজি নিয়ে প্রান্তিক কৃষকরা উপস্থিত হন হবিগঞ্জের কোর্ট স্টেশন এলাকার চাষি বাজারে। বিষমুক্ত দেশীয় সবজির সবচেয়ে বড় এ বাজার থেকে সবজি কিনে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন পাইকাররা। নিরাপদ সবজি কিনতে খুচরা ক্রেতারাও আসেন এখানে। কিন্তু চলতি মৌসুমে বাজারে সবজির দাম অনেকটাই বেশি। সব ধরনের সবজির দামই 5 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এতে ক্ষোভ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা জানান, অসময়ে টানা বৃষ্টির কারণে বেড়েছে দাম, তবে কিছুদিনের মধ্যেই দাম কমে যাবে বলে আশা তাদের। সবজির যে দাম আগের চেয়ে অনেক দাম বেশি, এগুলা লাভ কম। জেঙ্গা 50 টাকা, বেগুন 50, মরিচ 250 টাকা কেজি, ধন্যা মাথা 200 টাকা কেজি। কৃষকের বাজার না তাহলে কৃষক রাস্তার মাঝে হারিয়া মাল ব্যস্ত হয়, এটা কৃষকেরও ভোগান্তি, আপনার যে ড্রাইভার কিংবা গাড়ি চলাচলের ভোগান্তি। সরকারের কাছে আকুল আবেদন জানাবো, আমাদেরকে যেন একটা সুস্থ পরিবেশে একটা বাজারে সিস্টেম করে দেওয়া হয়, এটা আমরা জোর দাবি রাখছি কৃষকের পক্ষ থেকে। হবিগঞ্জ চাষি বাজারে প্রতিদিন 15 থেকে 20 লাখ টাকার সবজির বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ীরা। সময় সংবাদ, হবিগঞ্জ। এবার জেনে নেব সিলেট ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 12 জুলাই বিকেলে শেরপুরের নালিতাবাড়িতে আড়াইয়ানি চকপাড়া মহল্লার একটি পরিত্যক্ত ঘর থেকে বাবুল মিয়া নামে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন দাউধারার কাটাবাড়ি এলাকার বন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এলাকায় 2টি মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের তৈরি হয়। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে 9 ও 10 জুলাই অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সহ 4টি কাভার্ড ভ্যান ও 3টি ট্রাক জব্দ করা হয়। এছাড়া সিলেট শহরে যৌথ অভিযানে বিভিন্ন গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় 1,93 লাখ টাকা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরান ঢাকায় নৃশংস খুন জড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, কটূক্তির অভিযোগ। প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ, মবে অভ্যস্তরায় মিটফোর্ড হত্যায় জড়িত দাবি জাহিদের। উপহারের ঘর যেন গলার কাঁটা, গৃহহীনরা থাকার জায়গা পেলেও মেলেনি পানি, বিদ্যুৎ ও রাস্তা। জামালপুরে হাসিনা আমলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বেশিরভাগই এখন তালাবদ্ধ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।